কক্সবাজার মানে কি শুধু সমুদ্র, নাকি আমরা যেটা দেখি তার বাইরেও লুকিয়ে আছে আরও একটা কক্সবাজার, যেটা বেশিরভাগ লোক কখনোই দেখে না? এমনই 5টি গোপন জায়গা আজকে আপনাদের দেখাবো, যেই জায়গাগুলোতে ঘুরলে কক্সবাজার সম্পর্কে আপনার ধারণাই বদলে যাবে। এই ভিডিওর কোনো জায়গায় স্কিপ করলে আপনি কক্সবাজারের এক একটা গোপন সৌন্দর্য মিস করবেন, যা আপনার পরবর্তী কক্সবাজার ট্যুরের ধারণাই বদলে দিতে পারে। অন্যরকম এক কক্সবাজারের খোঁজে আমি সারাদিন ঘুরে ঘুরে এই 5টি জায়গা ক্যামেরাবন্দি করেছি। ক্যাপ্টেন কক্সের বাংলো থেকে শুরু করে রাংকুট বৌদ্ধ বনাশ্রম, রামুর 100 ফিট বুদ্ধমূর্তি, রাবার বাগান, আর শেষে চোফলন্ডি ওয়াইন টারবাইন থেকে নাজিরা টেক শুটকি গ্রাম পর্যন্ত। তাই চলুন আজকে কক্সবাজারকে একেবারে নতুন চোখে দেখব, আর আপনাকেও দেখাবো কিভাবে আপনিও আমার মতো এই চমৎকার ট্যুরটি দিতে পারেন। কক্সবাজার শহর থেকে সকাল সকাল ফরিদ ভাইকে নিয়ে রওনা দিলাম অন্য এক কক্সবাজার দেখার উদ্দেশ্যে। সবগুলো জায়গা ঘুরে দেখানোর দায়িত্ব ফরিদ ভাইয়ের, আর আমার কাজ শুধু প্রশ্ন করা। ঢাকা চট্টগ্রাম হাইওয়ে ধরে ফরিদ ভাই খুব সাবধানে গাড়ি চালাচ্ছিলেন। আজ আমাদের সঙ্গী হয়েছেন ভাবি এবং তাদের 3 সন্তান ইসমা, ইয়াসিন ও ইহান। ওরা সবাই আমাকে মামা বলে ডাকে, তাই পুরো যাত্রা শুরুতেই এক ধরনের আপন আপন ভালো লাগা তৈরি হলো। সবার প্রথম আমরা থামলাম কক্সবাজারের কিংবদন্তি ক্যাপ্টেন কক্সের ঐতিহাসিক বাংলো দেখতে। ক্যাপ্টেন হিরাম কক্স ছিলেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন কর্মকর্তা। 1798 সালে তিনি রামু কক্সবাজার এলাকায় আরাকান শরণার্থীদের পুনর্বাসন, প্রশাসন ও শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার সম্মানে এই অঞ্চলের নামকরণ করা হয় কক্সেস বাজার। এই বাংলোটি তার স্মৃতি বিজড়িত অন্যতম পুরাতন স্থাপনা। বন্ধুরা, দাঁড়িয়ে আছি কক্সবাজারের মহারথী কিংবদন্তি ক্যাপ্টেন কক্সের বাড়ির সামনে। এই সেই বাংলো, যে বাংলোতে থাকতেন ক্যাপ্টেন কক্স এবং যার নামে এই কক্সবাজারকে নামকরণ করা হয়েছে। কক্সবাজার যদি আসেন, জীবনে একবার হলেও ক্যাপ্টেন কক্সের বাড়ি দেখে যাবেন, না হলে কক্সবাজারে এসে কি লাভ বলুন? ক্যাপ্টেন কক্সের বাংলো দেখার পর আমরা একটা ছোট ভাঙা বেলি ব্রিজ পার হলাম। তারপরের যেই গ্রামীণ এলাকা বা এলাকায় কিন্তু পাহাড় চোখে পড়ছে, অর্থাৎ পাহাড়ি এলাকা শুরু। বাংলোটি দেখে আমরা চলে এলাম আরেকটি বিখ্যাত ঐতিহাসিক স্থান রাংকুট বৌদ্ধ বনাশ্রম দেখতে। দর্শনার্থীদের এখানে 20 টাকার টিকিটে প্রবেশ করতে হয়। ভেতরে ঢুকেই বাম পাশে সারিবদ্ধ দাঁড়িয়ে থাকা বৌদ্ধ সন্ন্যাসীদের প্রতিমূর্তিগুলো নজর কাড়ে। রাংকুট বৌদ্ধবিহারে ঢোকার পর হাতের বামেই এই দৃশ্যটা চোখে পড়লো। এটির নাম দেওয়া হচ্ছে রাংকুট বৌদ্ধ নগরী, অর্থাৎ তৎকালীন সময়ে যারা সাধক ছিলেন বা সন্ন্যাসী ছিলেন, তাদের যেই ধ্যানরত অবস্থায় থাকতেন, সেই দৃশ্যটা এখানে ফুটে তোলা হয়েছে। রামু উপজেলার সবচেয়ে পরিচিত বৌদ্ধ আশ্রমগুলোর মধ্যে এটি অন্যতম। এখানে ছোট একটি জাদুঘরও আছে। শান্ত নিরিবিলি পরিবেশ, আমাদের খুব ভালো লাগলো। ফরিদ ভাই বলছে প্রতিটি ড্রাগনের দৈর্ঘ্য প্রায় 150 ফিট। এদিক দিয়ে যে আবার কি ঘুরে এদিক দিয়ে আসা যাবে? আবার এদিকে আসতে হবে। এটি যারা বুদ্ধের অনুসারী রয়েছে তাদের জন্য একটি মহাতীর্থ স্থান। অনেক পরিষ্কার, খুবই স্বচ্ছ, মনে হচ্ছে একটা শান্তিময় পরিবেশ এখানে বিরাজ করছে। কাপ্তাই ঝুলন্ত ব্রিজের নাম তো শুনেছেন, কিন্তু কক্সবাজারেও এমন একটি জায়গা আছে, আপনি কি জানতেন? মনে হয় না জানতেন। এই জায়গায় আসলে একই সাথে অনেক কিছু দেখা যাবে। হয়তোবা একটি দীর্ঘ ভিডিও বানানো যেত এই পুরো রাংকুট বুদ্ধ মন্দির বা বুদ্ধ বিহারটাকে ঘিরেই। ঘুরে ঘুরে দেখলাম চারপাশের দৃষ্টিনন্দন স্থাপনাগুলো। ওই বৌদ্ধগুলো দেখলাম, আর এই দুইটা দেখেছি,
ভালো লাগছে? হ্যাঁ। এগুলো কি ওই ড্রাগনের পিঠে চড়ে কি কোথাও যাবা নাকি? না। বের হওয়ার সময় জাদুঘরে একটু ঢুমেরে নিলাম। এরপর আমরা গেলাম রামু চা বাগান বাজারের দিকে। এখানকার সীমাবদ্ধ বিহারও বেশ নামকরা। কিছুক্ষণ এখানেও থামলাম। বিহারের স্থাপনাগুলো চোখে পড়ার মতো। আমি কাজ করে কি কাজ করতেছে এগুলো মাটি দিয়ে? ওই কাজ করার পরে এখন এই কে থাকি আমি। আর ছোট্ট বৌদ্ধ শিশুদের সাথে গল্পে এক ধরনের সরলতা খুঁজে পেলাম। এরপর রওনা দিলাম রামুর বিখ্যাত 100 ফুট দৈর্ঘ্যের সোনালী বুদ্ধ মূর্তি দেখতে। 10 টাকার টিকিট কেটে ভেতরে ঢুকে শান্ত পরিবেশে বেশ ভালোই লাগলো। বিশাল সোনালী মূর্তিটি এই মন্দিরের মূল আকর্ষণ। এটি প্রায় 100 ফিট দীর্ঘ। এটি কিন্তু রামুর একটি আইকনিক বৌদ্ধ মূর্তি বলা যেতে পারে, যেটি দেখার জন্য কিন্তু অনেক দর্শনার্থী আসেন। কিন্তু কক্সবাজারে প্রথমবার আসা অনেক দর্শনার্থী এটি মিস করে যান। এটি কিন্তু এতটাই বিশাল, এখান থেকে সত্যি সত্যি অবাক লাগছে। অনেক বড়, পুরো ফ্রেমটাকে তুলে ধরা কিন্তু সাধারণ ক্যামেরায় সম্ভব না। এটা অ্যাকশন মোডে আছে, অ্যাকশন ক্যামেরা, যার কারণে পুরো ফ্রেমটা হয়তো বা আসছে। খুবই ভালো লাগছে দেখতে। পর্যটকরা এখানে সাধারণত অনেক ছবি তোলে। আমিও স্মৃতি হিসেবে কিছু ছবি তুলে নিলাম। এরপর আমাদের গন্তব্য রাবার বাগান। ভেতরে ঢুকেই একেবারে বিস্মিত হয়ে গেলাম। চলে এসেছি সুন্দর রাবার বাগানে। এখানে প্রকৃতি কিন্তু অনেক সুন্দর। এই সব চারপাশে হচ্ছে রাবার গাছ। ওই যে ঢালু পথ দিয়ে উপরে ওঠা যাবে, এদিকে ঢালু পথ, এখানেও ঢালু। বিশাল বনাঞ্চল আর নীল আকাশের রং মিলেমিশে এক অপূর্ব পরিবেশ তৈরি করেছে। আরে বাবা, এটা প্রসেসও করতে হয় না? এই কি অবস্থা, অনেক শক্ত। এগুলো প্রতিদিন কেটে দিতে হয়? হ্যাঁ। ফরিদ ভাই, এই জায়গার নাম কি? এটা হচ্ছে রাবার রামু বাগান, ঠিক আছে। রামু রাবার বাগান, তো এই মানে লোকাল স্থানীয় নাম কি? চা বাগান বলে। চা বাগানেই না? চা বাগান বাজারের পরেই তো। হুম। চা বাগান বাজারের পরে চা বাগান কোথায় আছে সেটা খোঁজার চেষ্টা করব। আসলেই কি চা বাগান আছে কিনা তাও জানি না। নাকি চা বাগান নামই চা নেই, বাগান? জায়গার নাম চা বাগান। জায়গার নাম চা বাগান, কিন্তু আছে হচ্ছে রাবার বাগান। যে রাবার বাগান দেখলে আপনি অবশ্যই মুগ্ধ হবেন। ফরিদ ভাই, সামনে আসেন। আর এই সব কিছু আমাকে যে ঘুরে দেখাচ্ছে, সে আপনাকেও ঘুরে দেখাবে। আপনারা যারা আমার আগে ভিডিও দেখেছেন তারা নিশ্চয়ই অনুমান করতে পারছেন যে আসলে আমাকে এসব কে ঘুরে ঘুরে দেখাচ্ছে। তারপর আপনাদের সাথে আবারও নতুন করে পরিচয় করে দিচ্ছি। উনি হচ্ছেন ফরিদুল ইসলাম ভাই, ফরিদ ভাই। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ ফরিদুল ইসলাম ভুঁইয়া। আমি কক্সবাজারে এই অটো চালাই। তো কক্সবাজার যারা আসবেন ইনশাল্লাহ আসিফ ভাইয়ের ভিডিও দেখে যদি ফোন করেন, নিরাপত্তার সহিত ইনশাল্লাহ সবগুলো ঘুরে দেখাবার চেষ্টা করব। আর আপনাদের কাছে আমার অনুরোধ, আমার এই আসিফ ভাই অত্যন্ত ভালো মানুষ। ওনার চ্যানেলকে আপনারা সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন, বেল বাটনটা দিয়ে রাখবেন, পরবর্তী যে সমস্ত ভিডিও ছাড়া যাতে আপনারা দেখতে পান। আচ্ছা, ফরিদ ভাই অনেক দক্ষ হয়ে গেছে ইতিমধ্যেই। তো ফরিদ ভাইয়ের ভিডিও যারা আগে দেখেছেন, ফরিদ ভাই যে বিশ্বস্ত এতে কোনো সন্দেহ নেই। আপনারা যদি কক্সেস বাজার আসেন, আমি ফরিদ ভাইয়ের ফোন নাম্বার স্ক্রিনে দিয়ে দিচ্ছি। ফরিদ ভাইয়ের সাথে যোগাযোগ করে স্পষ্ট করে কথা বলবেন, প্রয়োজনে দামাদামি করবেন। সব কিছু বুঝে শুনে যদি আপনার ভালো মনে হয় তাহলে ফরিদ ভাইকে নিয়ে ঘুরে এই সুন্দর সুন্দর স্পটগুলো দেখতে পারেন। রাবার বাগানের ভিতর দিয়ে আমরা অনেকটা দূর হাঁটলাম। সত্যি এই অভিজ্ঞতাটি দারুণ ছিল। এখান থেকে বের হয়ে আমরা লোকাল টঙের দোকান থেকে কলা রুটি খেয়ে শহরের দিকে রওনা দিলাম। এরপর গন্তব্য চৌফুলন্ডি উইন্ড টারবাইনের দিকে। সারাদিন ঘোরাঘুরিতে আমরা খুব ক্লান্ত ছিলাম, তার সাথে ভাঙাচোরা রাস্তা। কিন্তু যখন চৌফুলন্ডিতে পৌঁছালাম মনে হলো সব কষ্ট সার্থক। এখানে আসার সময় একটু রাস্তা ভাঙা ছিল, মনে হচ্ছিল এই ভাঙাচোরা রাস্তা দিয়ে না আসলেই ভালো হতো। কিন্তু এইখানে আসার পর দেখুন, এই দৃশ্য দেখার পর সব অভিযোগ শেষ। দেখুন কি এই পেছনে, এগুলো সব কিন্তু কাঁকড়া চাষ করা হচ্ছে কৃত্রিমভাবে। এই প্রত্যেকটি খাঁচার ভিতরে কিন্তু কাঁকড়া আছে।
অনেক বড় একটি জায়গা। তো চৌফলন্ডি আসলে কিন্তু একসাথে লবণ চাষ, কাঁকড়া চাষ আর টারবাইনগুলো দেখা যাবে। ওরে বাপরে, কি যে শব্দ হচ্ছে টারবাইনে! এখানে এসে কিন্তু বড় বড় টারবাইনগুলো চোখে পড়লো, আর পেছনেও বেশ কিছু টারবাইন রয়েছে, কিছু কিছু ঘুরছে আবার কিছু কিছু বন্ধ রয়েছে। চারপাশের পরিবেশটা অত্যন্ত সুন্দর, আর অফবিট লোকেশনের ভিতর আমার মনে হয় এটি সেরা একটি লোকেশন হতে পারে। আমি ফরিদ ভাইকে জিজ্ঞেস করলাম, আর কিছু দেখাবেন? ফরিদ ভাই বললেন, চলেন শুটকিপল্লী দেখে আসি। শুটকিপল্লীর পথে চমৎকার একটি ব্রিজ চোখে পড়ল, খুরুশকুল ব্রিজ। ব্রিজ পার হলে দেখা পেলাম দৃষ্টিনন্দন একটি মসজিদের। গাড়ি থামিয়ে ভেতরটা ঘুরে এলাম। জায়গাটি সত্যি অসাধারণ ছিল। মুসলিম বন্ধুরা চাইলে এখানে কিছুক্ষণের জন্য সালাত আদায় করে যেতে পারেন। এরপর নাজিরাটেক শুটকিপল্লী যাওয়ার জন্য আমরা বিমান বাহিনীর আবাসিক এলাকার ভিতর দিয়ে ঢুকলাম। এই পথে যাওয়ার একমাত্র রাস্তা এটি। যখন আমরা শুটকিপল্লীতে পৌঁছালাম, চারদিক জুড়ে শুধু শুটকি আর শুটকি। এত বিশাল শুটকির সমারোহ দেখে মনে হচ্ছিল আমি যেন কোনো শুটকির রাজ্যে এসে পড়েছি। ভাই এগুলো কোথায় যাবে বস্তা? এগুলো কি কেজি না মন, কিভাবে বিক্রি করেন? এগুলা কেজি কেজি। এই বর্তমানে এইটা কত করে কেজি বিক্রি করতেছেন? এটা কি চুরি না? হ্যাঁ চুরি। এটা কত করে বিক্রি করতেছেন কেজি? এটা পাইকারি কত করে বিক্রি করতেছেন? পাইকারি 1500 1500 টাকা। 1500 টাকা। খুচরা মার্কেটেও তো 1500 টাকা। না না, এখানে বেজাল দেবে এরা, আমরা তো বেজাল দিই না, আমরা দেখছি না। ভাই আপনারা কি করতেছেন? শুটকি বানতেছেন না? কয়টা করে বানতেছেন এক ইসে? এখন কেমন ব্যস্ততা চলছে আপনাদের? মানে অনেক ব্যস্ত আছে, অনেক ব্যস্ত। অনেক ব্যস্ত। এখন ফুল সিজন চলতেছে না? ফুল সিজন। ফরিদ ভাই এখানে কি একটু কমে শুটকি পাওয়া যাবে কিনা? অন্যান্য জায়গায় মোটামুটি অবশ্যই কমও পাওয়া যাবে। বার্মিস মার্কেট, সুগন্ধা পয়েন্ট বা টাউনে যে সমস্ত দোকান আছে, ওই সমস্ত দোকান থেকে শুটকি না কিনে যদি নাজিরাটেক চলে আসে, টাউন থেকে কিলো প্রতি মিনিমাম 200, 250, 300 এভাবে কম পাবে। আচ্ছা। আর ভালো শুটকিটাও এখানে পাবেন, অর্গানিক যে ভালো শুটকিটা নাজিরাটেকে আসলে। কেউ যদি আসে একা একা এসে কিনে নিয়ে গেলে তো প্রবলেম নেই? না, কোনো প্রবলেম কেউ নেই। যদি আপনাকে খোঁজে, আপনি কি হেল্প করতে পারবেন কিনা? অবশ্যই। আমার ফোন নম্বর যদি আপনার ভিডিওতে দেওয়া থাকে, ওই নাম্বারে যদি না, কেউ আমাকে ফোন আপনার করে, ফোন নাম্বার তো অলরেডি ভিডিওতে দেওয়াই আছে। হ্যাঁ, যদি ফোন করে আমি নিয়ে আসবো ইনশাল্লাহ। মাছ আমি দেখে নিজে সহায়তা করে ওদেরকে মানে ক্রয় করে দিতে পারবো। আচ্ছা, অনেকেই বলে যে অটোওয়ালার কমিশন খায়, এই ব্যাপারে আপনি মানে স্বচ্ছ থাকতে পারবেন কিনা? ইনশাল্লাহ এই ব্যাপারে আমি 100% স্বচ্ছ থাকতে পারবো। আচ্ছা ঠিক আছে বন্ধুরা, অটোওয়ালা ফরিদ ভাই, অটোওয়ালা না আসলে ফরিদ ভাইয়ের সাথে আপনারা যখন ঘুরবেন, তখন বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে নাজিরাটেক যদি কখনো আসেন, এখান থেকে চাইলে শুটকি নিয়ে যেতে পারেন। আপনি প্রথমে সুগন্ধা পয়েন্ট, তারপর হচ্ছে কলাতলি বা শহরের যেসব মূল পয়েন্ট রয়েছে সেসব জায়গায় শুটকির দাম দর জিজ্ঞেস করবেন, একটা আইডিয়া নেবেন। তারপর নাজিরাটেক এসে আপনি যখন দাম জিজ্ঞেস করবেন, তখন কিন্তু আপনি একটা পার্থক্য বুঝতে পারবেন। তখন দেখে শুনে বুঝে শুটকি নেবেন, আর ফরিদ ভাইয়ের সাথে আসতে পারেন, ফরিদ ভাই সহযোগিতা করবে। বন্ধুরা, আজকের দিনটি ক্লান্তিকর হলেও এভাবে কক্সবাজারের ভিন্ন আরেকটা রূপ দেখতে পাবো তা কল্পনাও করিনি আমি। বিশেষ করে ফরিদ ভাইয়ের আন্তরিকতা আর গাইডিং স্কিলের কথা না বললেই নয়। তার সাথে ঘুরলে সত্যি মনে হয় একজন দক্ষ ট্রাভেল গাইডের সাথে আছি। আমি বিশ্বাস করি আপনারা কক্সবাজার এলে গতানুগতিক সমুদ্র দেখার পাশাপাশি অন্তত একটি দিন সময় রাখবেন এই অজানা কক্সবাজার দেখার জন্য। সবাইকে ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরের ভিডিওতে দেখা হবে।